আমি কয়েকদিন ধরে খেয়াল করছি মাঝ রাতে আমার দোলা ভাই আমার ঘরে আসে, আমার বিছানার পাশ থেকে এসে ঘুরে ফিরে চলে যায়। আপাকে এখনো বলিনি। কী কারণে আসে সেটা না বুঝে তো আর আপাকে বলা যায় না। আজকে রাতে আমি বিষয়টা আরও ভালোভাবে বুঝে দেখব, এই চিন্তা মাথায় নিয়ে তাড়াতাড়ি খেয়েই আমি ঘুমাতে গেলাম। আপা জিজ্ঞেস করলো যদিও কেন এত আগেই ঘুমোতে যাচ্ছি। আমি উত্তর দিলাম, মাথা ব্যথা করছে আপা, মাথা ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ব। উত্তর দেওয়ার সময় আর চোখে খেয়াল করলাম দোলা ভাই আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে না দিয়ে আমার ঘরে চলে গেলাম। বিষয়টা কেমন জানি অস্বস্তিকর, আগে ক্লিয়ার করে বুঝে নি, তারপর আপাকে বলবো। ঘরের লাইট বন্ধ করে মাথার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে শুয়ে পড়লাম। ঘুম তো আসবে না, শুধু শুধু চোখ বন্ধ করে থাকা। কিছুক্ষণ পরে আপা আসলো ঘরে, এসে আমার মাথার কাছে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। আপার আদরটা খুব ভালো লাগছিল। আপা জিজ্ঞেস করলো, মাথা ব্যথা কমেছে? আমি মুচকি হাসছিলাম, না, তুই হাত দেওয়াতে বেড়েছে। আপা মাথায় আলতো করে একটা টোকা দিয়ে বলল, যা মিচকে শয়তান একটা। আপার এই ভালোবাসার সময়টাতে চেহারা যেন ঠিক মায়ের মতন হয়ে যায়। কি যে শান্তি লাগে দেখলে। আমি আপাকে জিজ্ঞেস করলাম, আপা তুই আমাকে খুব ভালোবাসিস তাই না? আপা হেসে উত্তর দিল, রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া মেয়েকে আবার কেউ ভালোবাসে নাকি? দুজন মিলে খুব হেসে উঠলাম। তারপর আপা কাঁথাটা মিলে আমার গায়ে জড়িয়ে দেয়। টেবিল ল্যাম্পটাও বন্ধ করে দিয়ে আমার গায়ে কয়েকটা আস্তে থাবা দিয়ে ঘুমিয়ে যেতে বলল। আমিও মাথা নেড়ে গুড নাইট জানালাম আপাকে। সব ঘরের লাইট বন্ধ করে আপারাও বোধ হয় শুয়ে পড়েছে। আমার একটু ভয় ভয় করছে, কেমন জানি বিরক্তও লাগছে। এইভাবে রাত 1টা বেজে গেল। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে রাত আরও গভীর হচ্ছে। আমি চোখ বন্ধ করে শুয়ে আছি। ঠিক সেই সময় আমার ঘরে দোলা ভাইয়ের উপস্থিতি টের পেলাম, যদিও খুব নিঃশব্দে এসেছে সে। আমি চোখ বন্ধ করে পড়ে থাকলাম বিছানায়। আস্তে আস্তে মনে হলো দোলা ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছে, কারণ দোলা ভাইয়ের ট্রাউজারটা আমার এক আঙুলের কোণায় বাঁধছিল। তবুও আমি স্থির হয়ে আছি। এরপর দোলা ভাই তার একটা হাত দিয়ে আমার মুখের সামনে ধরে খেয়াল করতে লাগলো আমি ঘুমিয়েছি কিনা। আমি ঘুমের ভান করেই থাকলাম। তারপর হঠাৎ দোলা ভাই আমার ঘাড় বরাবর হাত দিল। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ছি, দুলা ভাই এমন কাজ করছে কেন আমার সাথে? ভয়ে আমার গা শিউরে উঠল। আমি সাথে সাথেই একটু আড়মোড়া ভাব করে উঠলাম, আর দোলা ভাই আমার থেকে ছিটকে সরে গেল। ঘুমের ঘোরে থাকার মতন গলা করে আমি আস্তে আস্তে বললাম, উফ, পানি পিপাসা লেগেছে খুব। এই কথাটা শোনা মাত্রই সাথে সাথেই দুলা ভাই জলদি করে বোধহয় চলে গেল। আমিও তাড়াহুড়ো করে উঠে গিয়ে ডাইনিংয়ের লাইট দিলাম। দিয়ে দেখি দুলা ভাইও দাঁড়িয়ে পানি খাচ্ছে। খুব রাগ হচ্ছিল ওনার চেহারা দেখে, তবুও কিছু বুঝতে দেয়া যাবে না। এই কারণে আমি ঢুলতে ঢুলতে জিজ্ঞেস করলাম, দোলা ভাই এত রাতে? দোলা ভাই উত্তর দিল, তোমার আপা পানি নিয়ে যেতে ভুলে গেছে, তাই আমি পানি নিতে আসলাম। মিথ্যুক, মনে মনে ধিক্কার দিলাম তাকে। আমার মতো আমি পানি খেয়ে নিজের ঘরে এসে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দিলাম। খুব খারাপ লাগছে আমার, মনে হচ্ছে যেন নিজের ভিতরেই মিশে যাচ্ছি লজ্জায়। দুলাভাই সুবিধার মানুষ না। আপার চেহারা মনে হতেই হাউমাউ করে কেঁদে উঠলাম। কোনোভাবে রাতটা পার করলাম। জেগেই ছিলাম, কখনো কেঁদে কখনো ঘরের মধ্যে পায়চারি করে এইভাবেই কাটলো রাত। সকাল 7টা বাজলে দোলা ভাই অফিস চলে যায়। তারপর আপাকে সব খুলে বলবো। এই অপেক্ষাতে ঘর থেকে একবারও বের হলাম না। 7টা বাজার সাথে সাথেই বের হয়ে গেলাম ঘর থেকে আপার কাছে। কোনো রকম ফ্রেশ হয়ে আমি আপার ঘরে গিয়ে ভুলুক দিলাম, আপা, এই আপা, কই তুই? আপা নেই ঘরে। ওয়াশরুমের দরজা লাগানো দেখে আমি ভাবলাম আপা বোধহয় ওয়াশরুমে। এমন সময় আপা ঘরের বাইরে থেকে উত্তর দিল, আমি রান্নাঘরে তো, এদিকে আয়। আমি তাড়াতাড়ি করে আপার কাছে ছুটে গেলাম। আপা আমাকে দেখেই হেসে দিল।
আমার কপালে হাত দিয়ে জিজ্ঞেস করলো, রাতে ভালো ঘুম হয়েছে তোর? মাথা ব্যথা কমেছে তো? রাতের কথা মনে পড়তেই যতটা না খারাপ লাগলো, তার থেকেও বেশি খারাপ লেগে উঠল আমার আপার মুখ দেখে। কি যে নিষ্পাপ লাগছিল আপাকে। আমার আপার মতন মানুষের কপালে এমন একটা মানুষ পড়েছে ভেবেই আমার অনেক খারাপ লেগে উঠল। আমার চোখে পানি চলে এসেছে। আপার দিকে তাকিয়ে আমি মনের অজান্তেই কেঁদে উঠলাম। আপা সাথে সাথে হাতের কাজ ফেলে আমাকে জড়িয়ে ধরল। কি হয়েছে মনি? চোখে পানি কেন তোর? আমিও আপার কোলের মধ্যে মাথা রেখে হাউমাউ করে কেঁদে উঠলাম। সব বলতে ইচ্ছে করছে আমার, কিন্তু কি করে যে আমি বলি। ফোপাতে ফোপাতে শুধু বললাম, তোর মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। আপা হেসে উঠল, আমিও তো তোর আর একটা মা রে পাগলি। বলেই আমাকে বুকের সাথে চেপে ধরল। আমি আস্তে আস্তে শান্ত হয়ে গেলাম। তারপর নিজেকে একটু শক্ত করে মাথাটা উঁচু করে আপাকে বললাম, আপা, তোর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে। আপা মুচকি হেসে উঠে বলল, আচ্ছা ঠিক আছে, আগে তোর দোলাভাই অফিস যাক, তারপর দুই বোন মিলে জমিয়ে গল্প করব। আমি ভুরু কুচকালাম, দোলাভাই এখনো অফিসে যায়নি? আপা বলল, না, তার নাকি রাতে ঘুম হয়নি ভালো, তাই অফিস লেট করে যাচ্ছে। ঘুমাচ্ছিল এতক্ষণ, গোসলে ঢুকেছে। তার মানে আমাকে আর একটু অপেক্ষা করতে হবে। মনে মনে ভাবলাম, দোলাভাইয়ের সামনে আমি পড়তে চাই না, তাই আস্তে আস্তে আপার কোল থেকে উঠে দাঁড়িয়ে আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার ঘরে গেলাম। আপা বলল, ঠিক আছে, কিছু খেয়ে নে আগে, আর যাওয়ার সময় সোফার ওপর থেকে মোবাইলটা নিয়ে গিয়ে চার্জে দিস তো মনি। আমি তাই করতে গেলাম। আপার ঘরে গিয়ে দেখি টেবিলের ওপর দোলাভাইয়ের ফোন বারবার বেজেই যাচ্ছে। আমি উঁকি দিয়ে দেখলাম একটা নাম্বার থেকে বারবার কল আসছে। লোকটার ওপর আমার খুব সন্দেহ এখন। ফোনটা হাতে নিতেই একটা টেক্সট এলো, কখন থেকে অনলাইন বসে আছি, আসো না কেন জান। সাথে সাথে আরও একটা টেক্সট, কাল রাতে ফোন দাওনি কেন। তারপর আরও একটা টেক্সট, আজকে একটু সময় বেশি করে আসবে। টেক্সটগুলো যেই নাম্বার থেকে কল আসছিল ঠিক সেই নাম্বার থেকেই এসছে। আমার বুকের ভিতরটা ধক করে উঠছে বারবার। দুলাভাইয়ের ফোনে কে এমন মেসেজ পাঠালো? কেনই বা পাঠালো? কি সম্পর্ক আমার দোলাভাইয়ের সাথে তার? কি যে অসহ্য লাগছিল চিন্তাগুলো। মনে হচ্ছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। আপার কথা মনে করে বারবার কান্না চলে আসছে। লোকটা আমার আপাকে কি অবলীলায় না ধোঁকা দিয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি ফোনটা রেখেই আমার ঘরে চলে গেলাম ছুটে। বালিশে মুখ গুজে কান্না করলাম অনেকক্ষণ। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে গেলাম। দুপুরে আপার ডাকে ঘুম ভাঙল। দোলাভাই অফিস গেছে। মনের মধ্যে খারাপ লাগা নিয়েই গোসল খাওয়া শেষ করলাম একে একে। আপা বোধ হয় ভুলে গেছে আমার কথা বলার বিষয়টা। সব কাজ শেষ করে আবার ঘরে গিয়ে বসলাম। আপা শুয়েই ছিল। আমি যাওয়াতে উঠে বসলো। কিভাবে কথা শুরু করি এইসব ভাবতে ভাবতেই আমি হুট করে বলা শুরু করলাম, আপা, একটা সত্যি কথা বলবি? হ্যাঁ বল। দুলাভাই তোকে কেমন ভালোবাসে? যেমন ভালোবাসার তেমনই বাসে। হেসে উঠে বলল, কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি। কিছুক্ষণ চুপ করে থেকে, আচ্ছা আপা, তুই দোলাভাইকে কতটা বিশ্বাস করিস? যতটা করতে হয়। কেন রে? এমনি। তারপর আর কোনো কিছু না ভেবেই আমি সরাসরি আপাকে বলতে লাগলাম, আপা, আমার মনে হয় দুলাভাই তোকে ঠকাচ্ছে। আজ সকালে আমি দুলাভাইয়ের ফোনে একটা নাম্বার থেকে একটার পর একটা প্রেমের টেক্সট দেখেছি। এক গাদা কল আসতে দেখেছি। আমি ঘুমের ঘোরে ভয় পাই বলে রাতেতে দরজায় ছিটকিনি না দিয়ে ঘুমাই। দুলাভাই কয়েকবার আমার ঘরে এসেছে, এমনকি কালকেও। ঠিক যেন এক নিঃশ্বাসে বললাম। আমার চোখ মুখ দিয়ে যেন ক্ষোভ ছুটছে, সাথে কান্নার পানি। আপার দিকে তাকাতে সাহস হচ্ছে না আমার। অনেক কষ্টে মুখ উঁচু করলাম। আপার চোখ আগুনের মতন লাল হয়ে আছে, সাথে পানি। নিঃশ্বাস নেওয়ার মতনও যেন নড়ছে না, চোখের পলকও নড়ছে না আপার। আমি আপা বলে ডাকতেই আপা আমার বাম গাল বরাবর একটা চড় লাগিয়ে দিল। আমি আপা আপা বলে কাঁদছি।
আপা কোনো উত্তর দিতে পারে না। একসময় আপা জোরে একটা নিঃশ্বাস নিয়ে কেমন জানি আবছা করে জড়কণ্ঠে বলে উঠল, মা মা বলেই আপার চোখ বন্ধ করে ফেলল। আমি আপা বলে চিৎকার করে উঠলাম। আমার বুক চিরে বের হলো সেই ডাক। লোকটা ছুটে এসে আপার হাত পা মাসাজ করতে শুরু করলো। আপার নাম ধরে ডেকে তার কণ্ঠেও যেন কেমন জানি আর্তনাদ। আমার আপা চোখ মেলছে না। আমার চারপাশ কালো হয়ে এলো। আমার হাত পা অবশ হয়ে যাচ্ছে। ছোটবেলাতে যখন মা মারা গিয়েছিল, আমাকে আপা বুকের ভিতর সবটুকু সময় লাগিয়ে রেখেছিল। কিন্তু আমার আপার যদি কিছু হয়, আমি কার বুকে বেঁচে থাকবো? আমার শরীরের সমস্ত শক্তি ফুরিয়ে আসছিল। মনে মনে একটা কথাই বলছিলাম, হুঁশ থাকা পর্যন্ত হে ওপরবালা, আমার আপাকে সুস্থ করে দাও তুমি। আর যদি তাকে কেড়ে নিতে চাও, তাহলে আমাকেও সাথে নিও আপার সাথে। আস্তে আস্তে চোখ বন্ধ করে আপার পাশেই ঢলে পড়লাম আমি। আমার হুঁশ ফিরল। কে জানি আমাকে মনি মনি করে ডাকছে। আমি কোনো রকম চোখ মেললাম। দেখি আপা আমার মুখের দিকে তাকিয়ে আছে, পাশেই শুয়ে। হালকা হাসি মুখে তাকিয়ে আছে আপা। আমি খুশিতে চিৎকার করে উঠেই আপাকে জড়িয়ে ধরলাম আর বললাম, আমার আপা ঠিক আছে, আমার আপা ঠিক আছে। আপাও আমাকে জড়িয়ে ধরে আমার পিঠে হাত বুলালো। কিছুক্ষণ এভাবেই থাকলাম দুই বোনে। খেয়াল করলাম কে যেন বলছে, এবার তোমার আপাকে ছাড়ো, আমি তাকে আর একটু দেখব। আমি ফিরে তাকিয়ে দেখি ডাক্তার আমাকে বলছে কথাগুলো। তার পাশে ওই লোকটা দাঁড়িয়ে আছে। আমি আপার কাছ থেকে একটু সরে বসলাম। ডাক্তার আপার দিকে ঝুঁকে আপাকে দেখতে থাকলো। চোখ জিহ্বা ভালোভাবে দেখে একটু গম্ভীর হয়ে বলল, মানসিক চাপ শরীরের ওপর খুব বেশি করে পড়েছে। এই অবস্থায় চললে খুব ক্ষতি হয়ে যাবে। নিজের দিকে খুব বেশি করে খেয়াল করবেন। ঘুমের প্রয়োজন বেশি। যে ওষুধগুলো দিচ্ছি ওগুলো নিয়মিত খাবেন। আর অবশ্যই 1 সপ্তাহ পরে আমাকে দেখাবেন। আপা মাথা নাড়ল। তারপর ডাক্তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এই যে আপার ছোট বোন, আপার দিকে অনেক বেশি বেশি করে খেয়াল রাখতে হবে কিন্তু। আমিও সজোরে মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ, খুব খেয়াল রাখবো এখন থেকে আমার আপার। শুনেই ডাক্তার উঠে দাঁড়ালো। প্রেসক্রিপশন লিখে দুলাবাইয়ের হাতে ধরিয়ে দিয়ে ওষুধগুলো নিয়ম বুঝিয়ে দিল আর বলল সব রকমের মানসিক চাপ থেকে আপাকে বাইরে রাখতে। সে মাথা নাড়ালো আর ডাক্তারের পিছু পিছু গেল ওষুধ কিনে আনতে। আপার ফোন বেজে উঠল। আব্বা ফোন করেছে। আমিই ধরলাম। আপা ইশারা করলো আমাকে যেন কিছু না বলি। আমিও মেনে নিলাম। খুব সুন্দর করে আব্বার সাথে কথা বলছিলাম। একসময় আব্বা প্রশ্ন করলো, কতদিন তোদের দেখি না মা, বাড়ি আসবি কবে? আমি আনমনে বলে ফেললাম, মনে করো আব্বা, কাল ঘুম থেকে উঠেই আমাদেরকে দেখবে চোখের সামনে। আব্বা হেসে উঠল। আমি আব্বাকে বললাম, আচ্ছা আব্বা, আমি আর আপা যদি সারা জীবন তোমার চোখের সামনে থাকি, আমাদের রাখবে তো? আব্বা আবারও হেসে উঠে কেমন জানি মায়া করে বলল, রাখবো তো। আমার এই ঘরটাই তো তোমরা। সারা জীবন রেখে দেব আমার 2 নয়নের মণিদের। আব্বার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। ফোনটা হাসি মুখে রেখে আপাকে জড়িয়ে ধরে শুয়ে থাকলাম আর বললাম, আমি তোর খুব খেয়াল রাখবো আপা, কিচ্ছু হতে দেব না, তুই দেখে নিস। তারপর আপা হালকা হাসি দিয়ে কেমন জানি উদাসীনভাবে তাকিয়ে রইল দেওয়ালের দিকে। কিছুক্ষণ পরে লোকটা ওষুধ নিয়ে ফিরে এলো। আপার মাথার কাছে বসে বলল, কি খাবে তুমি? ওষুধ খেতে হবে তোমায়। আপা মুখ ফিরিয়ে নিল। বলল, আমার তো খিদে নেই, এমনিতেই ওষুধ খেয়ে নেব। লোকটা মানা করে উঠে গিয়ে একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো। এনে আপার মুখের সামনে ধরলো। আপা কেমন অসহায়ের মতন তাকালো। আমার তো গায়ে যেন আগুন ধরে যাচ্ছে দেখে। যার জন্য এত কষ্ট আমার আপার, তার এখনো নাটকীয়ভাবে দরদ উতলে উঠছে। চুপচাপ সহ্য করছি শুধু আপার জন্য। আপা প্লেট হাত দিয়ে সরিয়ে দিল। লোকটা এবার প্লেট সামনে এনে নিজের হাতে ভাত মেখে এক লোকমা আপার মুখের সামনে ধরল আর বলল, প্লিজ একটু খেয়ে নাও, তোমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। লোকটার চোখে মুখে
তখন কেমন জানি ভীষণ মায়ার ছায়া ভেসে উঠছিল, আর গলাটাও একেবারে নরম। আপা তখন কেমন করুণভাবে যে তাকালো লোকটার দিকে, আমারই দেখে বুকের ভিতর কেমন ব্যথা করে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আপা গাল এগিয়ে দিয়ে হাঁ করল। লোকটা আলতো হাসি মুখ করে খাবারটা দিল আবার মুখে। আপার সাথে সাথেই খুব নীরবে চোখের পানি ছেড়ে দিল। তার তীব্র কষ্ট যেন মুখেই ফুটে উঠছিল। কেমন ভয়ার্তভাবে ফুঁপিয়ে ওঠে। আপা মুখ থেকে হাত ঠেকাতে হুড়হুড় করে বমি করে দিল। লোকটার সাথে সাথে প্লেট রেখে দিয়ে আপার পিছনে গিয়ে কপাল ধরল আর পিঠে হাত বুলানো শুরু করলো। আমি তড়িঘড়ি করে এক দৌড়ে পানি নিয়ে এলাম আর আপার মুখের সামনে বালতি ধরলাম। দেখেই বোঝা যাচ্ছিল আপার খুব কষ্ট হচ্ছে। আপা বমি করা বন্ধ করলে আপার মুখ ধুইয়ে দিল লোকটা। আমি দেখছি আর অবাক হচ্ছি, যদিও আমার মনের ভিতর ভালো লাগছিল না। আপাকে আস্তে করে শুইয়ে দিল লোকটা। আমাকে বলল, তুমি ওর পাশে বসো, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উত্তর না দিয়ে সোজা আপার কাছে বসে পড়লাম। লোকটা বাইরে যাওয়ার আগে তেল পানি এনে দিল আপার মাথায় দেওয়ার জন্য। আমি হাত থেকে নিয়ে আপার মাথায় দিলাম। আপা একপাশে ফিরে শুয়ে থাকলো। এতক্ষণে আপা লোকটার দিকে একবারও তাকালো না। লোকটা আস্তে আস্তে বাইরে চলে গেল। আমি আপার মাথায় হাত বুলাচ্ছি আর প্রশ্ন করছি, আপা, তোর ভালো লাগছে এখন একটু? আপা উত্তর না দিয়ে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর খুব দুর্বল স্বরে বলল, মনি, তুই আমাকে এখনই বাড়ি নিয়ে যেতে পারবি? আমি একটু অবাক হয়েই রাজি হয়ে গেলাম। হ্যাঁ আপা, পারবো, কিন্তু তোর এই শরীরে এতটা কষ্ট নেওয়াটা ঠিক হবে না আপা। তুই আগে একটু সুস্থ হ, তারপর আমরা এখান থেকে চলে যাব। আপা একটু অভিমান কণ্ঠেই বলে উঠল, আমি পারবো, কষ্ট হবে না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আপার কথাটা শুনে আমার বুকের ভিতর খচখচ করতে লাগলো। কত কষ্টই না হচ্ছে আমার আপার। আপা আমাকে জলদি করতে বলল। আমি আর কথা না বাড়িয়ে আপার ফোন থেকে আপাদের পরিচিত এক ড্রাইভারকে কল করলাম। ওনাকে জলদি করে আসতে বললাম। তারপর আমি আপার পাশে বসে আপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আপার কষ্টটাকে বোঝার চেষ্টা করছি। আপাকে জিজ্ঞেস করলাম আস্তে করেই, তোর আবার বমি হবে না তো আপা? এক ফোঁটাও শক্তি নেই তোর গায়ে, রাস্তায় বমি শুরু হলে তোকে নিয়ে কি করব বল তো? আপা হু হু করে কেঁদে উঠল। আমি তখন খেতে চাইনি রে একদম, কিন্তু লোকটার শেষ স্পর্শটুকু পেতে চেয়েছিলাম, তাই আমি বেশি না করতে পারিনি। আমি আপার দিকে তাকিয়ে হাঁ হয়ে গেলাম। এত কষ্ট, এত যন্ত্রণা এই নরকের ভিতর ভোগ করেও আপা কিনা একটু ভালোবাসার কাছে কাতর ছিল, অথচ অমানুষটা আপাকে বুঝলই না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অমানুষটাকে পৃথিবীর সব থেকে বড় শাস্তিটাই দিতাম। আপার মনোযোগ সরাতে জিজ্ঞেস করলাম, আপা, ব্যাগ গুছাতে হবে না? তুই আমাকে বলে দে, আমি গুছিয়ে নিচ্ছি। আপা মুখ ফিরিয়ে দিয়ে বলল, শুনেছিলাম মেয়েরা স্বামীর বাড়িতে আসে একেবারে মৃত্যুর পরে ফিরে যায়। আমিও যেহেতু চলে যাচ্ছি, মৃত মানুষের মতোই খালি হাতেই চলে যাব এই ঘর থেকে। আমার পুরো শরীর শিউরে উঠল আপার মুখের দিকে তাকিয়ে। ফর্সা মুখটা বোধহয় আকাশ ছোঁয়া যন্ত্রণায় নীল হয়ে গেছে। আপা স্তব্ধ হয়ে বসে আছে। আমিও নির্বাক হয়ে আপাকে দেখছি। হঠাৎ লোকটা নিঃশ্বাস না নেওয়ার দম ভরে ছুটতে ছুটতে এসে আপার কাছে এসে জিজ্ঞেস করলো, নীলা, তুমি নাকি বাড়ি যাচ্ছ এখনই? ড্রাইভার ফোন করেছিল। তোমার মাথা ঠিক আছে? এই শরীরে কিভাবে বের হবে তুমি? একটু সুস্থ হও, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসব। আপা একটু চুপ থাকার পর বলল, আমার এই শরীরে বাবার কাছে থাকতে ইচ্ছে করছে, আমাকে বাধা দিও না, হয়তো আমাকে ঠেকানো যাবে না। লোকটার মুখটা কেমন অসহায়ের নত করে সরে গেল একটু আপার থেকে। একবার আমার দিকে তাকিয়ে তারপর আপার মুখের দিকে চেয়ে থাকলো। আপা অন্যদিকেই তাকিয়ে আছে। লোকটার মুখ দেখেই মনে হচ্ছিল সে সব বুঝতে পারছে, তার বলার কিছুই নেই। আমি আমার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম খুব তাড়াহুড়ো করে। তারপর আপাকে ওঠালাম ধীরে ধীরে। লোকটা বোবার মতন তাকিয়ে আছে, যেন তার কিছুই করার নেই। আপা একসময় একটু ঢলে পড়তে গেল।
লোকটা জলদি করে হাত এগিয়ে দিল ধরার জন্য। আপা ধরতে দিল না, একাই আমাকে ধরে দাঁড়িয়ে গেল। লোকটা কি যে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর বলবো, আমি তোমাকে এত খারাপ অবস্থায় দেখব ভাবিনি। আপা উত্তর দিল, আমার অবস্থা এমন খারাপ হয়ে যাবে আমিও ভাবিনি। আমি নীরব দর্শকের মতন তাকিয়ে দেখছিলাম। গাড়ির হর্ন বেজে উঠল। ওটা শুনেই আমার আপা কেমন জানি চমকে উঠল, আর লোকটা মাথাটা একবার নুইয়ে দিয়ে আপাকে বলল, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না। ভুল থেকে বেরিয়ে আসতে চাই, তুমি কি আমাকে সুযোগ দেবে একবার? কথাটা শুনেই আপা কেমন যেন পাথরের মতন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো, কিছু বলছে না। লোকটা কেমন একটা আর্তনাদ করে উঠল, প্লিজ নীলা, কিছু বলো তুমি, এভাবে শাস্তি দিও না আমাকে, আমি ক্ষমা পেতে চাই। আপা আমার হাত কেমন জানি শক্ত করে ধরে হাঁটা শুরু করলো, একটু একটু করে। মেইন দরজার কাছ পর্যন্ত গিয়ে একটু থেমে গেল। লোকটা পিছন পিছন ছুটে এলো, কাতর হয়ে বলল, দোহাই তোমার, কিছু বলে যাও আমাকে। আপা ঘুরে তাকালো না, মুখটা হালকা সাইড করে নিয়ে বলল, আমি তোমাকে নীরবে 1000 বার সুযোগ দিয়েছি ভুল শুধরানোর। আমি চলে যাচ্ছি। এখন থেকে তোমাকে লুকিয়ে ভুল করতে হবে না, আর ক্ষমার সুযোগটা তোমাকে দেওয়া হবে না। তারপর আপা অনেক বড় বড় করে দম নিয়ে পেটে আলতো করে হাত দিয়ে বলল, তোমার ভুলের শাস্তি এটাই, তুমি তোমার সন্তানকে তোমার পরিচয় নিজে শেখাতে পারবে না। এই কথা শুনেই আমি এতটা চমকে গেলাম যে আমি কেমন যেন কেঁদে উঠলাম। হাঁ করে আপার দিকে তাকিয়ে দেখি আপা যেন একটা রোবটের মতন দাঁড়িয়ে আছে। আমি আপাকে কিছু জিজ্ঞেস করার আগেই আপা অতটা দুর্বলতা নিয়েও আমার হাত হ্যাঁচকা টান দিয়ে হাঁটা শুরু করলো। আমি যতটা অবাক হয়েছিলাম তার থেকেও বড় শখ যেন লোকটা পেয়েছিল। পিছন দিকে লোকটার আর্তনাদ শোনা গেল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি লোকটা মেঝেতে আছড়ে কাঁদছে। আপার কান পর্যন্তও শব্দ আসছিল, কিন্তু একটা বার ভুল করেও আপা ফিরে তাকালো না। লোকটার জন্য আমার একটু মায়া হলো। কে বলেছে তার ভুলের শাস্তি দুনিয়াতে নেই? আমার তো মনে হলো এর থেকে বড় শাস্তি আর কিছুই নেই। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।